আজকে আমরা প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারটি পড়ব। The American Constitution was the first to begin with a preamble. তো প্রথমবার প্রিয়াম্বল বই বানানো হয়েছিল আমেরিকান কনস্টিটিউশনের মধ্যে। Many countries including India followed this practice. তো অনেকগুলো কান্ট্রির মধ্যেই তারপরে প্রিয়াম্বলটা ইনক্লুড করা হয়েছিল। The term preamble refers to the introduction or preface to the constitution. তো প্রিয়াম্বলটাকে একটা ইন্ট্রোডাকশন বলে হিসাবে কনসিডার করা হয় কনস্টিটিউশনের। It contains the summary or essence of the constitution. এটার মধ্যে পুরোটাই সামারি পাওয়া যায়। N.A. Palkhiwala, an eminent jurist and constitutional expert, called the preamble as the identity card of the constitution. তো N.A. Palkhiwala উনি বলেছিলেন যে প্রিয়াম্বলটা হলো কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে কী জিনিস আছে। The preamble of the Indian Constitution is based on the objective resolution drafted and moved by Pandit Nehru and adopted by the Constituent Assembly. তো এটা আমাদের যে প্রিয়াম্বলটা এটা বেস হয়েছে অবজেক্টিভ রেজলিউশন থেকে, যেটা জওয়াহরলাল নেহরু পাস করেছিলেন যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল তখন, আর এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল। It has been amended by the 42nd Constitutional Amendment Act 1976. এটাকে আবার সংশোধন করা হয়েছে 42nd Amendment Act 1976 which added 3 new words: socialist, secular and integrity. আর এই অ্যামেন্ডমেন্ট দিয়ে 3টা ওয়ার্ড ইউজ করা হয়েছিল: socialist, secular and integrity. Text of the preamble. The preamble in its present form reads: We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. তো এটাই আমাদের প্রিয়াম্বলের মধ্যে লেখা পুরোটা পার্ট। এটাই আমাদের ইন্ট্রোডাকশন হিসাবে কনসিডার করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য। তো এখন যেগুলো টার্মস দেওয়া আছে বা যেগুলো পয়েন্টস দেওয়া আছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, ওইসব নিয়ে আমরা পুরোভাবে এক্সপ্লেনেশনটা এই চ্যাপ্টারে পেয়ে যাব। ইনগ্রিডিয়েন্টস অফ দ্য প্রিয়াম্বল। তো প্রিয়াম্বল তৈরি করতে করতে যেগুলো ইনগ্রিডিয়েন্টস লেগেছে ওইগুলো কী সে দিয়ে আমাদের প্রিয়াম্বলটা তৈরি হয়েছে। The preamble reveals 4 ingredients or components. তো আমাদের প্রিয়াম্বলের 4টা ইনগ্রিডিয়েন্ট বা কম্পোনেন্ট আছে। সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। সেই যে কনস্টিটিউশনের যে সোর্সটা, অথরিটির সোর্সটা, এটা কী? দ্য প্রিয়াম্বল স্টেটস দ্যাট দ্য কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। তো আমরা যে প্রিয়াম্বলটা আমাদের কনস্টিটিউশনের জন্য তৈরি করেছি, এটার সোর্স অফ অথরিটি কার কাছে আছে? পিপল অফ ইন্ডিয়ার কাছে। Nature of Indian state. It declares India to be a sovereign, socialist, secular, democratic and republican state. তো নেচার কী হবে ইন্ডিয়ান স্টেটের? এটা হবে sovereign, socialist, secular, democratic and republican polity. Objective of the constitution. Constitutional objective key. It specifies justice, liberty, equality and fraternity as the objective. তো আমাদের কনস্টিটিউশনাল অবজেক্টিভগুলো হলো জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। Date of adoption of the Constitution. It stipulates November 26, 1949 as the date. So এটা ভীষণ ইম্পর্টেন্ট। সোর্স অফ অথরিটি কি, নেচার অফ ইন্ডিয়ান স্টেট কী হবে, অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউশন আর ডেট অফ অ্যাডপশন। এই 4টা পয়েন্টই ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের এগুলো মুখস্থ করে নিতে হবে। সঙ্গে প্রিয়াম্বলটাও যদি মনে থাকে পুরোটা যেভাবে দেওয়া আছে, এটা আনসার রাইটিংয়ে ভীষণ হেল্প করবে। সো এখন দেখবো আমরা কিওয়ার্ডস ইন দ্য প্রিয়াম্বল। প্রিয়াম্বলের মধ্যে কতগুলো কিওয়ার্ডস আছে।
certain keywords: sovereign, socialist, secular, democratic, republic, justice, liberty, equality and fraternity are explained as follows. তো এইগুলো ওয়ার্ডের এক্সপ্লেনেশনটা আমরা এখন বই থেকে পড়ে নেব। The প্রথম ওয়ার্ডটা হলো sovereign. The word sovereign implies that India is neither a dependency nor a dominion of any other nation, but an independent state. তো যে ওয়ার্ডটা সভরেন এটা মিন করছে যে ইন্ডিয়া কোনো অন্য কান্ট্রির ডিপেন্ডেন্সি না, নর এ ডমিনিয়ন অফ এনি আদার নেশন, অন্য কোনো নেশনের আন্ডারে কন্ট্রোলেও ইন্ডিয়া চলছে না, বাট ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এটা পুরোপুরি একটা ফ্রি স্টেট, ইন্ডিপেন্ডেন্ট। There is no authority above it and it is free to conduct its own affairs, both internal and external. তো আমাদের যে কান্ট্রিটা ইন্ডিয়া, এটার উপরে কোনো শাসন করার মতো কেউ নেই, আমাদের মানুষই আমরা মিলেই আমাদের দেশটাকে শাসন করে চালাবো। সো there is no authority to conduct its affairs, both internal আর external. আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সগুলোও আমরা নিজের থেকেই তৈরি করব, আর বোথ ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলোও আমরা নিজের থেকেই দেখব। Though in 1949, India declared the continuation of her full membership of the Commonwealth of Nations and accepted the British Crown as the head of the Commonwealth, this extra constitutional declaration does not affect India's sovereignty in any manner. তো আগে দেশ স্বাধীন হওয়ার আগে কমনওয়েলথের আন্ডারে আমাদেরকে রাখা হতো। তো এটা 1949 ইন্ডিয়া এটাকে কন্টিনিউ করেছে মেম্বারশিপটা, যেখানে কমনওয়েলথের ইন্ডিয়া মেম্বার আছে আর এটাকে হেড করে ব্রিটিশ ক্রাউন। কিন্তু এই যে এক্সট্রা কনস্টিটিউশনাল ডিক্লারেশন যেটা আছে, এটা কোনো এফেক্ট দেয় না ইন্ডিয়ার সভরেন্টির মধ্যে। এটা বোঝায় যে ইন্ডিয়ার উপরে ব্রিটিশের বা ব্রিটেনের কোনো এক্সটার্নাল পাওয়ার এখানে খাটাতে পারবে না। Further, India's membership of the United Nations organization also in no way constitutes a limitation on her sovereignty. তো ইন্ডিয়া ইউএনেরও মেম্বার আছে, তো এটাও মেম্বারশিপ থাকলেও এখানে কোনো আমাদের দেশের যে সভরেন্টি এটার উপরে কোনো এফেক্ট পড়ে না। Being a sovereign state, India can either acquire a foreign territory or cede a part of its territory in favor of a foreign state. যেহেতু আমাদের ইন্ডিয়া একটা সভরেন স্টেট, তো এটা যে কোনো একটা ফরেন টেরিটরি নিজে ক্যাপচার করে নিতে পারে, অ্যাকোয়ার করে নিতে পারে, বা নিজের কোনো একটা পার্টকে অন্য কোনো ফরেন স্টেটকেও দিয়ে দিতে পারে যদি দরকার পড়ে। তো এটাই হলো সভরেন ওয়ার্ডটা, মানে এটা ইন্ডিয়া হলো একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এটা কোনো অন্য দেশের আন্ডারে কন্ট্রোলে চলবে না। নিজের অ্যাফেয়ার্স, ইন্টারনাল অ্যাফেয়ার্স হোক বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স হোক, সবগুলো আমাদের নিজস্ব হবে। নেক্সট টার্ম হলো সোশ্যালিস্ট। ইভেন বিফোর দ্য টার্ম ওয়াজ হেডেড বাই দ্য 42nd Amendment in 1976, the Constitution had a socialist content in the form of certain directive principles of state policy. তো এই যে ওয়ার্ড সোশ্যালিস্ট, এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে থেকে অ্যাড করা হয়েছে। প্রথম অরিজিনাল কনস্টিটিউশনের মধ্যে এই ওয়ার্ডটা ছিল না, সোশ্যালিস্ট ওয়ার্ডটা, এটা 1976-এ অ্যাড করা হয়েছে। কিন্তু না থাকলেও আমাদের যে মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস আছে ওইটা থেকে মিন করা যে ইন্ডিয়ার মধ্যে একটা সোশ্যালিস্ট পলিসিটা ইন্ডিয়া মেনটেন করছে। ইন আদার ওয়ার্ডস, হোয়াট ওয়াজ hitherto implicit in the constitution has now been made explicit. তো আগে এটা ইমপ্লিসিট ছিল, মানে এটা কোনো ওয়ার্ডসে ডিফাইন করা ছিল না, কিন্তু ইন্টারনালি এটা মিন করছিল যে ইন্ডিয়া একটা সোশ্যালিস্ট কান্ট্রি, বাট এই ওয়ার্ডটা অ্যাড করার পরে এটাকে এক্সপ্লিসিট বানিয়ে দেওয়া হয়েছে, মানে এটা ওয়ার্ডটা দেখলেই আমরা বুঝিয়ে নিব যে ইন্ডিয়া একটা সোশ্যালিস্ট কান্ট্রি। Moreover, the Congress party itself adopted a resolution to establish a socialistic pattern of society in its Avadi session as early as in 1955 and took measures accordingly. আর কংগ্রেস পার্টি যখন ওদের অবাধি সেশন হয়েছিল ইন 1955, তখনই ওরা একটা ডিক্লারেশন করেছিল রেজলিউশন দিয়ে যে সোশ্যালিস্ট প্যাটার্নটা সোসাইটির মধ্যে আমরা মেনটেন করে রাখব। Notably, the Indian brand of socialism is a democratic socialism and not a communistic socialism, also known as state socialism.
তো আমাদের যে সোশ্যালিজমটা এটা টাইপ হবে ডেমোক্রেটিক সোশ্যালিজম, এটা কমিউনিস্টিক সোশ্যালিজম না, which involves the nationalization of all means of production and distribution and abolition of private property. তো এটা কি বোঝাবে যে যতই মিনস অফ প্রোডাকশন যেগুলো আছে বা এগুলো ডিস্ট্রিবিউশন এগুলো সব আন্ডার গভর্নমেন্ট থেকেই হবে, অ্যান্ড দ্য অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি, আর প্রাইভেট প্রপার্টিগুলো অ্যাবলিশন করা হবে। ডেমোক্রেটিক সোশ্যালিজম on the other hand holds faith in a mixed economy where both public and private sectors coexist side by side. তো যেটা কমিউনিস্টিক সোশ্যালিজম বা স্টেট সোশ্যালিজম ছিল ওইটার মধ্যে কী হয় যায় যে সবগুলোই কন্ট্রোল গভর্নমেন্টের পাশে থাকে আর প্রাইভেট প্রপার্টিগুলো অ্যাবলিশনের কথা বলা হয়, কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে এটা না, এটার মধ্যে মিক্সড ইকোনমিটা ফলো করা হয় যেখানে বোথ পাবলিক আর প্রাইভেট সেক্টরসগুলো কোএক্সিস্ট করে সাইড বাই সাইড, দুইটা মিলেই কাজকর্ম করে। As the Supreme Court says, democratic socialism aims to end poverty, ignorance, disease and inequality of opportunity. তো সুপ্রিম কোর্ট এটা ডিফাইন করেছে যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের এইম হলো পভার্টিটাকে শেষ করা, ইগনোরেন্স, ডিজিজ অ্যান্ড ইনইকুয়ালিটি অফ অপরচুনিটিগুলোকে শেষ করা, এটাই হলো ডেমোক্রেটিক সোশ্যালিজমের এইম। ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ এ ব্ল্যান্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধীজম লিনিং হেভিলি টুয়ার্ডস গান্ধিয়ান সোশ্যালিজম। তো আমাদের যে সোশ্যালিজমটা এটা হলো মার্কসিয়ান সোশ্যালিজম আর গান্ধিয়ান সোশ্যালিজমের একটা মিক্সচার, আর একটু বেশি ইনক্লিনেশন আছে গান্ধিয়ান সোশ্যালিজম। এইসব আমরা সব পড়ে নেব। গান্ধিয়ান সোশ্যালিজম যে আইডিয়াসগুলো এগুলো গান্ধিয়ান প্রিন্সিপালস, ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যেই দেওয়া আছে। The new economic policy in 1991 of liberalization, privatization and globalization has however diluted the socialistic credential of the Indian state. কিন্তু এটা যেটা ফলো হয়েছিল 1976 থেকে পুরো সোশ্যালিস্টিক স্টেট, এটাকে একটু ডাইলিউশন হয়েছে কখন থেকে, যখন নিউ ইকোনমিক পলিসি এসেছিল 1991, এলপিজি রিফর্ম যেটাকে বলা হয়, এটা আসার পরে তখন যতগুলো কন্ট্রোল আমাদের যে গ্লোবালাইজেশন আর প্রাইভেটেশন হওয়ার পরে ওই যে সোশ্যালিস্টিক টেন্ডেন্সিটা এটা অল্প কমে গেছে, এখানে একটু ডাইলিউশন এসে গেছে। তো এই হলো ওয়ার্ল্ড সোশ্যালিস্ট কান্ট্রি যেটা আমরা ইন্ডিয়াকে কনসিডার করি, এটার মিনিং। নেক্সট হলো সেকুলার। দ্য টার্ম সেকুলার টু ওয়াজ অ্যাডেড বাই দ্য 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অফ 1976। তো সেকুলার টার্মটাও সোশ্যালিস্ট টার্ম যেভাবে 1976-এ অ্যাড হয়েছিল এটাও 1976-এ অ্যাড হয়েছে। However, as the Supreme Court said in 1974, although the word secular state were not expressly mentioned in the Constitution, there can be no doubt that Constitution makers wanted to establish such a state, and accordingly Articles 25 to 28 granting the fundamental right to freedom of religion have been included in the Constitution. তো আমাদের দেশটাকে একটা সেকুলার কান্ট্রি হিসাবেও কনসিডার করা হয়, যেটা সুপ্রিম কোর্ট একটা রুলিং দিয়েছিল 1974-এ যে আমাদের এই সেকুলার ওয়ার্ডটা তখন অ্যাড ছিল না, অ্যাড না থাকার পর্যন্ত এটাই মিন করা চাইছে যে কনস্টিটিউশন যে আমাদের দেশটা একটা সেকুলার। এটা কীভাবে মিন করেছিল, যখন আমাদের কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল 25 to 28 যেটা রাইট টু ফ্রিডম অফ রিলিজন গ্রান্ট করে, ওই রাইটটা দিয়েই এটা বোঝানো গেছিলো যে আমাদের কান্ট্রি একটা সেকুলার স্টেট। The Indian Constitution embodies the positive concept of secularism, that is, all religions in our country, irrespective of their strength, have the same status and support from the state. তো আমাদের যে সেকুলারিজমটা এটাকে পজিটিভ সেকুলারিজম বলা হয়, যেখানে যতগুলো ধর্ম আছে দেশে সবগুলোকেই সেম স্ট্যাটাস আর সেম সাপোর্ট স্টেট থেকে দেওয়া হয়। নেক্সট ওয়ার্ড হলো ডেমোক্রেটিক। A democratic polity, as stipulated in the Preamble, is based on the doctrine of popular sovereignty.
দ্যাট ইজ পজিশন অফ সুপ্রিম পাওয়ার বাই দ্য পিপল। তো ডেমোক্রেটিক পলিটি যেটা আমাদের প্রিয়াম্বলে দেওয়া আছে, এটা কোনটা ডক্ট্রাইনের উপরে আছে, এটা হলো পপুলার সভারেন্টি। এটার মধ্যে সবগুলো পাওয়ার কার কাছে, সুপ্রিম পাওয়ার কন্ট্রোল থাকে মানুষের কাছে, পিপল। এখন দেখি ডেমোক্রেসি ইজ অফ টু টাইপস, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। ইন ডাইরেক্ট ডেমোক্রেসি দ্য পিপল এক্সারসাইজ দেয়ার সুপ্রিম পাওয়ার ডাইরেক্টলি অ্যাজ ইন কেস অফ সুইজারল্যান্ড। তো এখানে সুইজারল্যান্ড যেরকম কান্ট্রি, ওখানে ডাইরেক্ট ডেমোক্রেসি হয়, ওরা মানুষ ডাইরেক্টলি নিজের সুপ্রিম পাওয়ারটা ইউজ করে। দেয়ার আর 4 ডিভাইসেস অফ ডাইরেক্ট ডেমোক্রেসি, নেমলি রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল অ্যান্ড প্লেসবিসাইড। তো চারটা ওয়েজ আছে যেটা দিয়ে ডাইরেক্টিভ ডেমোক্রেসিটাকে কন্ট্রোল মেনটেন করা হয়: রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল অ্যান্ড প্লেসবিসাইড। In indirect democracy, on the other hand, the representatives elected by the people exercise the supreme power and thus carry on the government and make the laws. কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেসির মাঝে মানুষেরা নিজের রিপ্রেজেন্টেটিভকে ইলেকশনের মাধ্যমে ইলেক্ট করে, আর ওরা গিয়ে গভর্নমেন্টটা চালায় আর দেশের জন্য আইন তৈরি করে। দিস টাইপ অফ ডেমোক্রেসি অলসো নোন অ্যাজ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। তো ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে আবার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিও বলা হয়। ইট ইজ অফ টু কাইন্ডস, পার্লিমেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল। তো দুই ধরনের ইনডাইরেক্ট ডেমোক্রেসি থাকে, একটা হলো পার্লিমেন্টারি আর একটা হলো প্রেসিডেন্সিয়াল। The Indian Constitution provides for representative parliamentary democracy, under which the executive is responsible to the legislature for all its policies and action. আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা, এটা হলো পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি, যেখানে এক্সিকিউটিভ যারা সব কাজকর্ম এক্সিকিউশন করে, ওরা ডাইরেক্টলি রেসপন্সিবল দেয়, ওরা আনসারেবল থাকে লেজিসলেচারের, যেখানে লসগুলো তৈরি হয় ফর অল ইটস পলিসিস অ্যান্ড অ্যাকশন। যতগুলো পলিসি আর অ্যাকশন এক্সিকিউটিভ করে, ওইটার রেসপন্সিবিলিটি ওরা লেজিসলেচারের উপরে থাকে। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে এইভাবে পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে ফলো করা হয়। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, periodic election, rule of law, independence of judiciary and absence of discrimination on certain grounds are the manifestation of the democratic character of the Indian polity. তো আমাদের ডেমোক্রেটিক, আমরা দেশকে যে ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক কান্ট্রি বলা হয় কী জন্য, এখানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ হয়, ভোটিং রাইটস আছে, এখানে পিরিয়ডিক ইলেকশন হয়, রুল অফ ল আছে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি একটা ইন্টিগ্রেটেড আর ইন্ডিপেন্ডেন্ট বডি, অ্যান্ড অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস, আর কোনো ডিসক্রিমিনেশন হয় না কতগুলো গ্রাউন্ডসে কনসিডার করলে, অ্যান্ড আর দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ ইন্ডিয়ান পলিটি। The term democratic is used in the preamble in the broader sense, embracing not only political democracy but also social and economic democracy. তো ডেমোক্রেটিক ওয়ার্ডটা শুধু পলিটিক্যাল ডেমোক্রেটিকটাই মিন করছে না, এখানে এটা সোশ্যাল আর ইকোনমিক ডেমোক্রেসিটাকেও মিন করে। This dimension was stressed by B.R. Ambedkar in his concluding speech in the Constituent Assembly on November 25, 1949 in the following way. তো এই যে ডাইমেনশনটা, এটাকে B.R. আম্বেদকর ওনার একটা স্পিচ দিয়েছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে November 25, আর তখন উনি বলেছিলেন, Political democracy cannot last unless there lies at the base of its social democracy. What does social democracy mean? It means a way of life which recognizes liberty, equality, and fraternity. The principles of liberty, equality, and fraternity are not to be treated as separate items in Trinity. They form a union of Trinity in the sense that to divorce one from the other is to defeat the very purpose of democracy. Liberty cannot be divorced from equality. Equality cannot be divorced from liberty. Nor can liberty and equality be divorced from fraternity. Without equality, liberty would produce the supremacy of the few over the many. Equality without liberty would kill the individual initiative. তো এই লাইনসগুলো B.R. আম্বেদকর বলেছিলেন। তো ওনার মতে যে পলিটিক্যাল ডেমোক্রেসি তখন পর্যন্ত হবে না যখন পর্যন্ত সোশ্যাল ডেমোক্রেসিটা থাকবে না। একটা দেশ চালানোর জন্য আগে সোসাইটিটাকে ডেমোক্রেটিক করতে হবে। যদি সোশ্যাল ডেমোক্রেসি হয় না, তো পলিটিক্যাল ডেমোক্রেসি আনাটা পসিবল না।
তো এটার জন্য কি দিতে হবে মানুষদেরকে? লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি। এই তিনটা ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। তো যে আরও বলছেন যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি এগুলোকে আলাদা আলাদা জিনিস না করে একটা শুড নট বি ট্রিটেড এ সেপারেট আইটেমস ইন এ ট্রাইনিটি, যে আলাদা আলাদা তিনটা না করে এগুলোকে একসঙ্গেই মিন করতে হবে। দে ফর্ম এ ইউনিয়ন অফ ট্রাইনিটি, ওরা তিনজন মিলে গিয়ে একটা ট্রাইনিটি ফর্ম করে। ইন দ্য সেন্স টু ডিভোর্স ওয়ান ফ্রম আদার ইজ টু ডিফিট দ্য ভেরি পারপাস অফ ডেমোক্রেসি। যদি একটাকে আরেকটা থেকে সরিয়ে দেওয়া হয় তখন যে মেইন পারপাস ডেমোক্রেসির এটা ফেল হয়ে যাবে। লিবার্টি ক্যান নট বি ডিভোর্স ফ্রম ইকুয়ালিটি, সবাইকে সমানভাবে করলে আবার যদি ওদেরকে লিবার্টি যদি দেওয়া হয় না তাহলে এই ইকুয়ালিটি কোনো মিনিং থাকবে না। ইকুয়ালিটি ক্যান নট বি ডিভোর্সড ফ্রম লিবার্টি, আবার ইকুয়াল সবাইকে ইকুয়াল মানা হলো কিন্তু ওদেরকে আবার লিবার্টি নেই, আবার লিবার্টি আছে কিন্তু ইকুয়ালিটি নেই, তখনও কিন্তু এটা আমাদের ডেমোক্রেসিটা সাকসেসফুল হবে না। নর ক্যান লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি বি রিমুভ ফ্রম ফ্রেটার্নিটি। তো ফ্রেটার্নিটির থেকে যদি আবার ইকুয়ালিটি আর লিবার্টি যদি সরিয়ে নেওয়া হয় তখনও এটা সাকসেসফুল হবে না। উইদাউট ইকুয়ালিটি লিবার্টি উড প্রডিউস দ্য সুপ্রিমেসি অফ দ্য ফিউ ওভার দ্য মেনি। এখন সবাইকে সব কিছু করার যদি অধিকার দেওয়া হয়, লিবার্টি দেওয়া হয়, তখন আর যদি এখানে ইকুয়ালিটি থাকে না তখন কী হয়ে যাবে? কয়েকজন মানুষ সুপ্রিম হয়ে যাবে, যে যার খুশিতে যেটা করতে পারবে। আর যদি সমানভাবে এটাকে দেওয়া হয় না তখন কয়েকজন রুল করে নেবে ওভার দ্য মেনি। কারণ সব মানুষ এক সমান হতে পারে না, একজন মানুষ খুব বেশি ইন্টেলিজেন্ট হবে, একজন কম ইন্টেলিজেন্ট হবে, কিন্তু ওদেরকে যদি ইকুয়াল অপরচুনিটিস জব পাওয়ার জন্য দেওয়া হয় না তখন কী হবে? যারা বেশি ভালো ওরাই এক্সেল করে যাবে, আর যারা একটু কম ভালো ওদের কাছে ওই অপরচুনিটিটা থাকবে না। তো এই জন্যে ইকুয়ালিটিটাও প্রয়োজন, আর লিবার্টির সঙ্গে লিবার্টিও লাগবে। ইকুয়ালিটি উইদাউট লিবার্টি উড কিল ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ। এখন ইকুয়ালিটি দেওয়া হয়ে গেল কিন্তু লিবার্টি নেই, তখন কি হয়ে যাবে? আবার এটা ইন্ডিভিজুয়ালের যে নিজস্ব যে ইনিশিয়েটিভ নেওয়ার যে দক্ষতা, এটা কোনো কাজে থাকবে না। In the same context, the Supreme Court observed in 1997 that the Constitution ambitions to establish an egalitarian social order rendering to every citizen social, economic and political justice in a social and economic democracy of the Bharat Republic. তো সেমভাবে এই কনটেক্সটের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল যে কনস্টিটিউশন এটা একটা ইগলিটেরিয়ান মানে সবাইকে ইকুয়াল অর্ডারে রাখা, ইকুয়াল সোশ্যাল অর্ডার দেওয়া হবে সব সিটিজেন্সকে, যেখানে সবাইকে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস পাবে। কই পাবে? ইন এ সোশ্যাল ইকোনমিক ডেমোক্রেসি। আর ওটা ডেমোক্রেসিটাও এরকম হতে হবে যেখানে সোশ্যাল আর ইকোনমিক ডেমোক্রেসি যেন থাকে, শুধু পলিটিক্যাল ডেমোক্রেসি হলে কিন্তু হবে না। তো এইটাই মিন হচ্ছে ডেমোক্রেটিক, যেটা আমাদের কান্ট্রির মধ্যে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি যেটা আমরা ফলো করি। আর এখানে আমাদেরকে ভোটিং রাইটস দেওয়া হয়, রুল অফ ল থাকে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকে, আর অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন থাকে, যেটার জন্য আমরা আমাদেরকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে ধরে তুলতে পারি। রিপাবলিক, a democratic polity can be classified into two categories, monarchy and republic. তো ডেমোক্রেসি মানে রুল বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, কিন্তু এটাকেও দুই ধরনের ক্যাটাগরিতে ডিভাইড করা হয়, একটা হলো মনার্কি আর রিপাবলিক। তো মনার্কির মাঝে যে হেড অফ দ্য স্টেট, ইউজুয়ালি কিং অর কুইন, এনজয়েজ এ হেরিডিটারি পজিশন। তো মনার্কির মধ্যে কিং অর কুইন থাকে, যারা একটা হেরিডিটারি পজিশন থাকে। দ্যাট ইজ হি কামস ইন টু অফিস থ্রু সাকসেশন, একজনের পরে আরেকজন ওদের সেম ফ্যামিলি থেকেই ওরা হয়ে যেতে পারে। এক্সাম্পল, ব্রিটেন। In a republic, on the other hand, the head of the state is always elected directly or indirectly for a fixed period. Example, USA বা ইন্ডিয়া। তো একটা রিপাবলিকের মধ্যে যে হেড অফ দ্য স্টেট হবে ও সবসময় ইলেকশন করে আসতে হবে, আইদার ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। Therefore, the term republic in our preamble indicates that India has an elected head called the president. তো আমাদের যে হেড অফ দ্য স্টেট উনি হলো প্রেসিডেন্ট, তো উনি একজন ইলেক্টেড হেড, ওনাকে ইলেকশনের পরে গিয়ে ওনাকে বসানো হয়।
he is elected indirectly for a fixed period of 5 years. A republic also means two more things. One, vesting of political sovereignty in the people and not in a single individual like a king. তো রিপাবলিকের মধ্যে একটা জিনিস মিন করে, দুইটা জিনিস মিন করে, যে পলিটিক্যাল সভারেন্টি, যে পলিটিক্যাল পাওয়ার্সগুলো এগুলো মানুষের কাছে থাকে, এটা কোনো একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল লাইক এ কিংয়ের কাছে থাকে না। সেকেন্ড, দ্য অ্যাবসেন্স অফ এনি প্রিভিলেজ ক্লাস অ্যান্ড হ্যান্স অল পাবলিক অফিসেস বিং ওপেন টু এভরি সিটিজেন উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আর সেকেন্ড কী জিনিস, কোনো প্রিভিলেজ ক্লাসকে কোনো স্পেশাল স্টেটাস বা কোনো স্পেশাল ওদেরকে দেওয়া হবে না, চান্স দেওয়া হবে না, সবাইকে ইকুয়ালভাবে সব দেশের নাগরিকেই চান্স পাবে যে কোনো পাবলিক অফিসে উইদাউট এনি ডিসক্রিমিনেশন। জাস্টিস, নেক্সট হলো জাস্টিস। দ্য টার্ম জাস্টিস ইন দ্য প্রিএম্বল embraces three distinct forms: social, economic, political, secured through various provisions of fundamental rights and ডাইরেক্টিভ প্রিন্সিপালস। তো জাস্টিস, ন্যায়, যেটা আমাদের প্রিয়াম্বলে দেওয়া আছে ওয়ার্ডটা, ওইটা মিন করে তিন ধরনের: সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। তো এটাকে কীভাবে দেওয়া হয়? এটাকে দেওয়া হয় থ্রু দ্য প্রভিশনস অফ ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপালস। Social justice denotes the equal treatment of citizens without any social distinction based on caste, color, race, religion, sex and so on. Social justice যেটা মিন করা হয়, এটা মানে সব সিটিজেন্স, সবাইকে নাগরিককে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার যে কোনো ওরা কাস্ট বা যে কোনো কালার, রেস, রিলিজন, যে কোনো ধর্ম বা সেক্স অ্যান্ড সো অন, ওইগুলোর থেকে কোনো ডিসক্রিমিনেশন হবে না, সবাইকে ইকুয়ালি ট্রিট করা হবে। ইট মিনস অ্যাবসেন্স অফ প্রিভিলেজেস বিং এক্সটেন্ডেড টু এনি পার্টিকুলার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড ইম্প্রুভমেন্ট ইন দ্য কন্ডিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসসি, এসটি অ্যান্ড ওবিসি অ্যান্ড ওমেন। তো এটা মিন করে যে কাউকে এক্সট্রা বেনিফিট দেওয়া হবে না, কোনো ক্লাসকে যে ওরা উঁচু জাত বা উঁচু স্ট্যাটাস, তো ওদেরকে বেশি প্রিভিলেজ, এরকম কিছু না, সবাইকে ইকুয়াল প্রিভিলেজেস দেওয়া হবে। আর এটাও দেখা হবে যে যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, যারা সোসাইটির মাঝে একটু পিছনে পড়ে রয়েছে, যেমন কি এসসি, এসটি, ওবিসি, ওদেরকেও ইকুয়াল আনার চেষ্টা করা হবে অ্যান্ড ওমেন, যেহেতু ওরাও একটা ইকুয়ালিটির মধ্যে এসে পড়ে, সবার সঙ্গে একসঙ্গে দাঁড়াতে পারে। Economic justice denotes the non-discrimination between people on the basis of economic factors. তো ইকোনমিক জাস্টিস এটাই মিন করে যে ইকোনমিক ফ্যাক্টার্স, কেউ ধনী কেউ গরিব, ওইটা দিয়ে কোনো ডিসক্রিমিনেশন যেন হয় না। It involves the elimination of glaring inequalities in wealth, income and property. A combination of social justice and economic justice denotes what is known as a distributive justice. তো যখন সোসাইটির মাঝে ইকোনমিক জাস্টিস দেওয়া হয়, মানে কেউ ওয়েলথ বেশি আছে, কেউ বেশি ইনকাম করছে, ওইটা ওদেরকে এক্সট্রা বেনিফিট না দিয়ে সবাইকে ইকুয়ালভাবে ট্রিটমেন্ট দেওয়াটা, এটাকেই বলা হয় ইকোনমিক জাস্টিস। তো সেইভাবে এটাকে যখন সোশ্যাল জাস্টিসের সঙ্গে একসঙ্গে সোশ্যাল জাস্টিসও দেওয়া হয়, ইকোনমিক জাস্টিসও দেওয়া হয়, তখন এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। Political justice implies that all citizens should have equal political rights, equal access to all political offices, and equal voice in the government. আর পলিটিক্যাল জাস্টিস কি ইমপ্লাই করে যে সব নাগরিককে ইকুয়াল পলিটিক্যাল রাইটস দেওয়া হবে, সবাইকে ভোটিং রাইটস দেওয়া হবে, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজন, ইকুয়াল অ্যাক্সেস টু অল পলিটিক্যাল অফিসেস, যত পলিটিক্যাল অফিসের মাঝে যে কোনো মানুষকে ওরা মিনিস্টার বা এমএলএ এটার জন্য দাঁড়াতে পারবে, অ্যান্ড ইকুয়াল ভয়েস ইন দ্য গভর্নমেন্ট, আর সবাইকে গভর্নমেন্টের মধ্যে ওদেরকে ইকুয়াল নিজের কথা বলার যে চান্সটা এটা ইকুয়ালিভাবে দেওয়া হবে। The ideal of justice, social, economic and political has been taken from the Russian Revolution 1917. তো এই যে আইডিয়াটা জাস্টিস ন্যায় সোশিয়ালি, ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি, এই আইডিয়াটা নেওয়া হয়েছিল ফ্রম দ্য রাশিয়ান রিভলিউশন, যেটা হয়েছিল 1917। এটা ভীষণ ইম্পর্টেন্ট। Liberty. Next term হলো liberty. The term liberty means absence of restraints on the activities of individuals. So
মানে কোনো ধরনের বাধা দেওয়া হবে না কাউকে কোনো কিছু ইন্ডিভিজুয়ালের অ্যাক্টিভিটিস করার জন্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রোভাইডিং অপরচুনিটিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস। ওদেরকে নিজের ডেভেলপমেন্ট করার জন্য ওদেরকে সুযোগও দেওয়া হবে, এটাকে বলা হয় লিবার্টি। দ্য প্রিয়াম্বল সিকুয়েলস টু অল সিটিজেন্স অফ ইন্ডিয়া লিবার্টি অফ থট, নিজের চিন্তা নিজেরভাবে যে চিন্তা করতে পারবে, এক্সপ্রেশন কথা বলা, বিলিফ যেটা মানে, ফেথ যে এখানে যে ফেথ অ্যান্ড ওয়ার্শিপ আমরা যে ধর্ম পালন করতে চাই, থ্রু দেয়ার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সেবল ইন এ কোর্ট অফ ল ইন কেস অফ ভায়োলেশন। তো এই প্রিয়াম্বল কীভাবে নাগরিকদেরকে লিবার্টি দিয়েছে, থট, এক্সপ্রেশন, বিলিফ রাইট, এগুলা মৌলিক অধিকারের মধ্যে আমাদের এই অধিকারগুলো দেওয়া হয়েছে যে আমরা এগুলার জন্য আমরা লিবার্টি আছে আমাদের কাছে। এনফোর্সেবল ইন এ কোর্ট অফ ল মানে যদি এগুলো যদি উল্লঙ্ঘন হয় তখন আমরা কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারবো। Liberty as elaborated in the preamble is very essential for the successful functioning of the Indian democratic system. তো লিবার্টি যেটা এলাবোরেট করে দেওয়া হয়েছে প্রিয়াম্বলের মধ্যে, এটা ভীষণ দরকারি আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমটা ভালো করে ফাংশন করার জন্য। However, liberty does not mean license to do what one likes. এখন লিবার্টি যদি মানে দেওয়া হয়েছে সবাইকে, এটা মিন করে না যে তোমাদেরকে ফ্রি লাইসেন্স দেওয়া আছে তুমি যা খুশি তা করবে, অ্যান্ড হ্যাজ টু বি এনজয়েড উইদিন দ্য লিমিটেশনস মেনটেন ইন দ্য কনস্টিটিউশন ইটসেলফ। তো মানে যেগুলো লিমিটেশনস দেওয়া আছে ওইটার মধ্যেই সবাই নিজের লিবার্টিটা ইউটিলাইজ করতে পারবে। In brief, the liberty conceived by the preamble or fundamental rights is not absolute but qualified. তো এখানে এটাই বলা হচ্ছে যে লিবার্টি যেটা দেওয়া আছে এটা কোনো অ্যাবসলিউট না, যে আমার কাছে লিবার্টির পাওয়ার আছে ফান্ডামেন্টাল রাইটসে দিয়েতে আমাকে আর কেউ কোনো কিছু বাধা দিতে পারবে না, এটা কিন্তু কোয়ালিফাইড, মানে এটাকে উপরেও রেস্ট্রিকশন লাগানো যাবে যদি এটা ফান্ডামেন্টাল কোনো জিনিসটাকে ভায়োলেশন করছে, ইন্ডিয়ার বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার এটাকে যদি কিছু ভায়োলেশন করছে তখন আমাদের যে লিবার্টিটা এটাকেও কনস্ট্রেন করা যাবে। The ideas of liberty, equality and fraternity in our preamble have been taken from the French Revolution. তো লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি এই আইডিয়াটা ফ্রেঞ্চ রিভলিউশন থেকে নেওয়া হয়েছিল, যেটা 1789 থেকে 1799 পর্যন্ত হয়েছিল। তো জাস্টিসের আইডিয়াটা সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস রাশিয়ান রিভলিউশন থেকে এসেছিল, আর লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এটা ফ্রেঞ্চ রিভলিউশন থেকে নেওয়া হয়েছিল। নেক্সট হলো ইকুয়ালিটি। The term equality means the absence of special privileges to any section of the society. তো কাউকে কোনো এক্সট্রা প্রিভিলেজেস যেন দেওয়া হয় না, স্পেশাল অ্যাটেনশন কোনো সেকশন অফ দ্য সোসাইটি যেন পায় না। And the provision of adequate opportunities for all individuals without any discrimination. আর সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হবে, কোনো যেন ডিসক্রিমিনেশন করা যায় না। The preamble sequels to all citizens of India equality of status and opportunity. তো প্রিয়াম্বল সব সিটিজেনকে স্ট্যাটাসের মাঝে ইকুয়ালিটি আর অপরচুনিটি দেওয়ার চেষ্টা করবে। This provision embraces 3 dimensions of equality. তো 3 ধরনের ইকুয়ালিটি আমাদের দেওয়া আছে, যেটা হলো সিভিক, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক। তো আমরা ইকুয়ালিটি বলতে সিভিক্স ইকুয়ালিটি, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি বুঝি। The following provisions of the chapter on fundamental rights ensure civic equality. Civic equality কোন প্রভিশন দিয়ে আমাদের নাগরিককে দেওয়া আছে? ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14। Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth, আর্টিকেল 50। এগুলো সব ফান্ডামেন্টাল রাইটস। তো এই যে রাইটসগুলো এটা দিয়ে আমরা পলিটিক্যাল ফ্রিডমটা পেয়েছি, পলিটিক্যাল রাইটসগুলো পেয়েছি। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। তো যে কোনো পাবলিক এমপ্লয়মেন্টের জন্য সবাইকে সমানভাবে অপরচুনিটি দেওয়া হবে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, কোনো ছুঁয়াছুঁয়ি যে আগে যেটা ছিল এটাকে অ্যাবলিশন করে দেওয়া হয়েছে, আর্টিকেল 17। অ্যাবলিশন অফ টাইটেলস, আগে যে মহারাজা, রাজার ওদের যে টাইটেল দেওয়া হতো ওইগুলো টাইটেলসটাকেও সরানো হয়েছে, আর্টিকেল 18। এটা দিয়ে সবাইকে ইকুয়াল পলিটিক্যাল রাইটস দেওয়া হয়েছে।
There are two provisions in the Constitution that seek to achieve political equality. One, no person is to be declared ineligible for inclusion in electoral roll on grounds of religion, race, caste or sex. Article 325. তো যে কোনো মানুষ ইলেকট্রাল রোলসের মধ্যে ইনএলিজিবল করা যাবে না যদি অন দ্য বেসিস অফ রিলিজন, রেস, কাস্ট অর সেক্স। সেকেন্ড হলো ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ টু বি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ। সবাইকে আর্টিকেল 320 সবাইকে ইলেকশনের মাঝে পার্টিসিপেট করা হবে অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ। মানে 18 বছর যখন অ্যাডাল্ট হয়ে যাবে সবাই নিজের ভোট দিতে পারবে। The directive principles of state policy, Article 39, secures to men equal right to an adequate means of livelihood and equal pay for equal work. আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেটা আছে ইন্ডিয়ার, তো ওইটা দিয়ে কী দেওয়া হয়েছে, সবাই ম্যান অ্যান্ড ওমেনকে ইকুয়াল রাইট দেওয়া হয়েছে, যেটা দিয়ে ওরা নিজের লিভলিহুডটা আর্ন করতে পারবে। আর ইকুয়াল ফর ইকুয়াল ওয়ার্ক, যে ম্যান বেশি টাকা পাবে বা ওমেন কম পাবে না, এক কাজ করলে দুজনেরই ইনকামটা সেভ থাকে। তো তিন ধরনের আমাদেরকে ইকুয়ালিটি দেওয়া আছে। এগুলো হলো civic equality, equality before law, prohibition of discrimination on the grounds of race, caste or sex or place of birth, for equality of opportunity in matters of public employment, abolition of untouchability, abolition of titles, এগুলো হলো সবগুলো হলো civic equality। political equality হলো যে কাউকে ডিনাই করা যাবে না ইলেকটোরাল রোলসের মধ্যে, মানে ভোটিং সিস্টেম আছে ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজন, কাস্ট অর সেক্স, সবাইকে যে সেমভাবে ইনক্লুড করা হবে। আর সেকেন্ড হলে যে লোকসভা ইলেকশনের মধ্যে সবাইকে অন দ্য বেসিস অফ কিসের উপরে ভোটিং পাওয়ার দেওয়া হবে, অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ, আর্টিকেল 326। আর ডাইরেক্টিভ প্রিন্সিপালসটা হলো আমাদের ইকোনমিক রাইট, যেটা আমাদেরকে দেওয়া আছে ইকোনমিক ইকুয়ালিটি, যে সব ম্যান অ্যান্ড ওমেনকে ইকুয়াল পে দেওয়া হবে ফর ইকুয়াল ওয়ার্ক। ফ্রেটার্নিটি মিনস এ সেন্স অফ ব্রাদারহুড। মানে সবাই মিলেমিশে ভাইচারার হিসাবে থাকা। দ্য কনস্টিটিউশন প্রমোটস দিস ফিলিং অফ ফ্রেটার্নিটি বাই দ্য সিস্টেম অফ সিঙ্গল সিটিজেনশিপ। তো এই যে ফিলিংটা ফ্রেটার্নিটি, মানে আমরা এক দেশের এক জায়গায় মানুষ সবাই একসঙ্গে থাকি, এটা কিভাবে মিন করেছে, থ্রু সিঙ্গল সিটিজেনশিপ। যতই স্টেটস আলাদা আলাদা হোক না, সবাইকে একটা সেম সিঙ্গল সিটিজেনশিপ দেওয়া হয়, ইন্ডিয়ান সিটিজেনশিপ। Also the fundamental duties, Article 51 say that it shall be the duty of every citizen of India to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India, transcending religious, linguistic, regional or sectional diversities. তো ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে আর্টিকেল 51-এ দেওয়া, এটা বলে যে এটা সব নাগরিকের দায়িত্ব যে আমরা আমাদের দেশের মধ্যে হারমোনি আর স্পিরিট অফ কমন ব্রাদারহুড এটা মেনটেন করব, ট্রান্সজেন্ডিং রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজনাল আর সেকশনাল ডাইভার্সিটিস। তো আমাদের ধর্ম আলাদা হতে হবে, ভাষা আলাদা হবে, রিজন আলাদা হতে হবে, ওইগুলো জিনিস আমরা বাদ দিয়ে সবাই একজন আরেকজনের সঙ্গে ভাইচারা জিনিসটা মেনটেন করে রাখব। The preamble declares that fraternity has to assure two things: the dignity of the individual and the unity and integrity of the nation. The preamble ফ্রেটার্নিটিটাকে দুইটা জিনিসের মাঝে ডিক্লেয়ার করেছে। একটা হলো ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালের নিজস্ব ডিগনিটি থাকবে, অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, সবাই একজোট একসঙ্গে হয়ে থাকবে। The word integrity has been added to the preamble by the 42nd Constitution Amendment Act. তো 42nd Amendment Act দিয়ে এই ওয়ার্ড ইন্টিগ্রিটিটা অ্যাড করা হয়েছে। According to K.M. Munshi, a member of drafting committee of the Constituent Assembly, the phrase dignity of individual signifies that Constitution not only ensures material betterment and maintain a democratic setup, but it also recognizes that the personality of every individual is sacred. মানে একজন ইন্ডিভিজুয়ালকে সম্মান দেওয়া হবে, যে ওনার শুধু এটাই মেটেরিয়াল বেটারমেন্ট এসবই ইন করছে না, এটা রিকগনাইজ করছে যে যে কোনো একজন ইন্ডিভিজুয়াল একজন স্যাক্রেড।
This is highlighted through some of the provision of the fundamental rights and directive principles of state policy. এটাকে আবার আরও কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে দিয়েও হাইলাইট করা হয়েছে এই dignity of individualsটাকে, which ensures dignity of individuals. Further, fundamental duties, Article 51A, also protect the dignity of women by stating that it shall be duty of every citizen of India to renounce practices derogating to the dignity of women and makes it the duty of every citizen of India to uphold and protect the sovereignty, unity and integrity of India. আরও এটাও বলা হয়েছে যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসে যে এটা আমাদের সবার দায়িত্ব যে একজন মহিলার সম্মান করা, আর এইগুলো যে কোনো কাজ যেটা দিয়ে ওনার সম্মানের মধ্যে হানি হয় ওইগুলো যেন না করা, রিনাউন্স দ্য প্র্যাকটিস অফ ডেরোগেটরি টু দ্য ডিগনিটি অফ ওমেন। তো এটা সব নাগরিকের একটা দায়িত্ব হিসেবে ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে দেওয়া হয়েছে, টু প্রোটেক্ট দ্য সভরেন্টি unity and integrity of India. The phrase unity and integrity of the nation embraces both the philosophical and psychological and territorial dimension of national integration. Article 1 of the Constitution declares India as a union of states to make it clear that the states have no right to secede from the union, implying the indestructible nature of the Indian Union. It aims at overcoming hindrances to the national integration like communalism, regionalism, casteism, linguism, secession and so on. তো এটা আমাদের আর্টিকেল 1-এর মধ্যে আমাদের ইন্ডিয়াকে একটা ইউনিয়ন অফ স্টেটস হিসাবে দেওয়া হয়েছে, যেখানে কোনো স্টেটসের কাছে এই অধিকার নেই যে ওরা ইউনিয়ন থেকে যেন সরে যাবে। তো ইনডেস্ট্রাক্টিবল নেচার দেওয়া আছে। তো এটা কেন করা হয়েছে? টু ওভারকাম দ্য ফিলিং অফ কমিউনালিজম, যে জাতপাত বা রিজন আলাদা আছে ওইটা দিয়ে, ধর্ম নিয়ে, কাস্টিজম, লিঙ্গুইজম, সেকশনালিজম, তো এইসব জিনিসটাকে হিন্ড্রেন্সগুলোকে সরানোর জন্য এটা আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশনের মাঝে এটাকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস।